স্বাক্ষর দেওয়া সিঁদুরের জোরে এইবার চৈতিকে নিজের পাওয়ার দেখালো ঝিল। বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বাক্ষর মা সাক্ষ্যকে বলে, তুমি যদি ঝিলকে বিয়ে করো তো আজকের পর থেকে আর কখনো আমায় মা বলে ডাকবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। স্বাক্ষর বাবা তখন স্বাক্ষর মাকে বলে, তুমি এটা করতে পারো না। সাক্ষ্য একজন অ্যাডাল্ট পারসন, তুমি এইভাবে নিজের সিদ্ধান্ত ওর ওপরে চাপাতে পারো না। কেন বুঝতে পারছো না? সাক্ষ্য ঝিলকে ভালোবাসে। হ্যাঁ, ওদের বিয়ে হয়েছিল, ওদের ডিভোর্সও হয়েছিল। তারপরে এখন যদি ওরা মনে করে ওরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না, ওরা একে অপরকে আবারও বিয়ে করবে, এতে তুমি কেন বাধা দিচ্ছ? তখনই স্বাক্ষর দাদু বলে, বিয়ে যখন ঝিলকেই করার ছিল তো চৈতির সাথে বিয়েটা এতদূর আনার কি প্রয়োজন ছিল? এত সব নাটক করার কি প্রয়োজন ছিল? ও আগেই ওর সিদ্ধান্ত জানালে পারত। তখনই সাক্ষ্য বলে, দাদু ভাই, কারণ আমি শিওর ছিলাম না ঝিল আমাকে বিয়ে করবে। তখনই ঝিল স্বাক্ষর মাকে বলে, বড় মামি তুমি বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি, তোমার ছেলে আমাকে শর্ত দিয়েছিল। স্বাক্ষর মেজমা তখন ঝিলকে বলে, সেটাই যদি হবে তো এত সেজেগুজে আসার কি দরকার ছিল? ঝিল বলে, আমি সেজেগুজে আসতে চাইনি, তোমাদের বাড়ির ছেলেই এই সব কিছু আমায় কিনে দিয়েছে। তাছাড়া সব প্রশ্ন আমায় কেন করছো? কিছু প্রশ্ন তাকেও করো, সব উত্তর দেওয়ার দায়িত্ব আমার একার নয়। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ, আমি ওইসব ঝিলকে কিনে দিয়েছিলাম, কারণ আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ঝিলকেই বিয়ে করব, আর সেজন্যই আমি ঝিলকে সাজিয়ে গুজিয়ে এনেছি। তখনই সেখানে চৈতি পুলিশ নিয়ে হাজির হয়। চৈতির পুলিশ আনা দেখে সবাই অবাক হয়ে যায়। চৈতি পুলিশ অফিসারকে বলে, অফিসার, এই তো এই সাক্ষ্য চ্যাটার্জি হলো আপনার প্রধান আসামি, আর এই ঝিল হলো আপনার দ্বিতীয় আসামি। এদেরকে অ্যারেস্ট করুন আর এক্ষুনি থানায় নিয়ে যান। তখনই সাক্ষ্য বলে, আমি জানতাম তোর স্বার্থে ঘা লাগলে তুই ঠিক এইভাবেই ফুঁস করবি, সেজন্য আমি আগে থেকেই তৈরি হয়েছিলাম। আমার এই ফোনে সব রেকর্ড আছে, তোর বিরুদ্ধে সব তথ্য প্রমাণ আছে। আর এই সব তথ্য প্রমাণ শুনলে অফিসার আপনি নিজেও বুঝতে পারবেন চৈতিকে কেন আমি এই অবধি এনেছি। আসলে কি বলুন তো, ও এটা ডিজার্ভ করে। ও আমার আর ঝিলের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল, আমাদের আলাদা করতে চেয়েছিল, আর সেজন্যই চৈতিকে আমি শাস্তি দিয়েছি। চৈতির বাবা তখন সাক্ষ্যকে বলে, তোমার যদি মনে অন্য কোনো পরিকল্পনাই থাকবে তো তুমি কাল কেন কথাটা বললে না? আমার মেয়েকে বিয়ের মণ্ডপ অবধি কেন আনলে? তুমি অন্যায় করেছ। চৈতির মা অফিসারকে বলে, অফিসার আপনি শুধু দেখবেন এই ছেলে যেন এই মণ্ডপে বিয়ে করতে না পারে। ও আমার মেয়ের সাথে প্রতারণা করেছে, আমার মেয়েকে ঠকিয়েছে, ওকে উপযুক্ত শাস্তি দিন, ওকে ধরে নিয়ে যান। চৈতি বলে, অফিসার আপনি ওকে অ্যারেস্ট করুন, এখান থেকে নিয়ে যান, ও যেন কোনোভাবেই ঝিলকে বিয়ে করতে না পারে। স্বাক্ষর মা তখন পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনি নিয়ে যান, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, এখানে কোনো বিয়ে হতে দেবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখানে কোনো বিয়ে হতে দেবেন না। অফিসার সাক্ষ্যকে বলে, চলুন আমার সাথে থানায় চলুন, আর এক্ষুনি। সাক্ষ্য বলে, অফিসার আমি থানায় যাব, আমি আমার সুবিধা মতো থানায় যাব, এক্ষুনি এই মুহূর্তে আমি আপনার সাথে থানায় যেতে পারবো না। কেন বলুন তো, আজ আমার জীবনের একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমি কিছুতেই আপনার সাথে থানায় যাব না। আর তাছাড়াও আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। এই চৈতি দিনের পর দিন আমার কান ভাঙিয়েছে, ও ঝিলের সম্পর্কে, ঝিলের চরিত্র সম্পর্কে নানান বাজে কথা বলেছে। ও বলেছিল ঝিলের বয়ফ্রেন্ড আছে, এমনকি আমার পরিবারের সবাইকে উস্কিয়েছে। আর আমার পরিবারও চৈতির সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, যদিও ততদিনে ঝিলের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই আমিও বিয়েতে রাজি ছিলাম। কিন্তু এই চৈতির মুখোশ আমার সামনে খুলে আসার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে শাস্তি দেব, ওর চোখের সামনে আমি ঝিলকে বিয়ে করব, আর সেজন্যই ওকে আমি এই মণ্ডপ অবধি এনেছি। আর ও এটাই ডিজার্ভ করে, এই অসম্মান ওর প্রাপ্য। আর হ্যাঁ, আইন আমিও জানি, এই বিয়ের কারণে যদিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো আমি ওকে আর টাকা ফেরত দেবো, এই নিয়ে ওর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি আপনার সাথে থানায় যেতে পারবো না। আর মা তোমায় বলছি, মা আমি ঝিলকে ভালোবাসি, আর আমি ঝিলকেই বিয়ে করব। মা এখন হয়তো তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু দেখবে ঝিল পারবে আমাদের পরিবারের সব অন্ধকার ঘুচিয়ে দিতে। ঝিল একদিন নিজেকে ঠিক প্রমাণ করবে মা, সেদিন তুমিও বুঝবে আমি ঝিলকে বিয়ে করে ভুল করিনি, সেদিন তুমিও নিশ্চয়ই আমার পাশে থাকবে।
তবে আজ আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার কথা শুনে ঝিলকে ফিরিয়ে দিতে পারবো না। আমি ঝিলকে ভালোবাসি আর ঝিলের সাথেই ভালো থাকবো, তাই আমি ঝিলকেই বিয়ে করব। চলো ঝিল। এই বলে সাক্ষ্য ঝিলকে নিয়ে আবারও মণ্ডপে ফিরে যায়। সাক্ষ্য পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই আপনি মন্ত্রপাঠ শুরু করুন। পুরোহিত মশাই মন্ত্রপাঠ শুরু করে আর সাক্ষ্য ঝিলের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেয়। আর সেই দৃশ্য দেখে চৈতি কালনাগিনীর মতো ফোঁসফোঁস করতে থাকে। এরপরেই ঘটে আসল ঘটনা। এতক্ষণ ঝিল প্রত্যেকের কথা শুনেছে আর এইবার ঝিলের সিঁথির সিঁদুরের জোর হয়েছে। স্বাক্ষর দেওয়া সিঁদুর তার সিঁথিতে জ্বলজ্বল করছে। আইনত ঝিল এখন স্বাক্ষরের স্ত্রী, তাই এইবার চৈতির কোনো অন্যায় আবদার মেনে নেবে না ঝিল। সিঁদুরদান শেষেই পুলিশ অফিসার সাক্ষ্যকে বলে, চলুন এইবার আমাদের সাথে থানায় চলুন। সাক্ষ্য বলে, আমি এখনও আপনাদের সাথে থানায় যাব না। আগে আমার বিয়ের সব অনুষ্ঠান হবে, বৌভাত হবে, তারপরে থানায় যাব। তাছাড়া আপনারা বলার সাথে সাথেই যে আমাকে থানায় ছুটতে হবে সেই বাধ্যবাধকতা আমার নেই, তাই আমি যেতে পারবো না। পুলিশ অফিসার বারবার করে সাক্ষ্যকে থানায় যেতে ফোর্স করে। তখনই সেখানে ঝিল আসে। ঝিল এসে বলে, অফিসার আমিও দেখতে চাই আপনি কি করে আমার হাজব্যান্ডকে নিয়ে থানায় যান। এরপরে ঝিল তার বন্ধুদের বলে, কিরে হসপিটাল ভাঙচুরের দিন তো বস্তির লোক নিয়ে হাজির হয়েছিলি, খুব জোর দেখিয়েছিলি, তো আজ তোরা চুপ কেন? ডাক বস্তিবাসীকে, আমিও দেখি আমার স্বামীকে কি করে কেউ থানায় নিয়ে যায়। আর চৈতি ম্যাম, আপনি যা যা অন্যায় করেছেন এতদিন আমি সব মুখ বুজে সহ্য করেছি। শুধুমাত্র আমি ভেবেছিলাম যে আপনার সাথে সাক্ষ্য চ্যাটার্জির বিয়ে ঠিক হয়ে আছে সেই কারণে, কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনি আমার স্বামীকে এখন থানা অবধি টেনে নিয়ে যাবেন, সেটা আমি হতে দেব না। এরপরে ঝিল সাক্ষ্যর কাছে তার ফোন চায়। সাক্ষ্য তার ফোন ঝিলকে দেয়। ঝিল সাথে সাথে বিশাকে কল করে। ঝিল বিশাকে বলে, সাক্ষ্য চ্যাটার্জি আমায় বিয়ে করেছে, যেটা চৈতি ম্যাডাম মেনে নিতে পারছে না, তাই তো চৈতি ম্যাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে এসেছে। পুলিশ আমার স্বামীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে। তুই এক্ষুনি বস্তিবাসীকে নিয়ে এখানে চলে আয়। এ কথা শুনি চৈতি পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনি দেখলেন এই মেয়েটার পাওয়ার দেখলেন? ও বস্তির লোকজনকে এখানে জড়ো করছে, ও আপনাদের কাজে বাধা দিতে চেষ্টা করছে। ঝিল তখন তার বাকি বন্ধুদের বলে, কিরে তোরাও ফোন কর, যাকে পারবি ডেকে আন। এরপরে ঝিল পুলিশ অফিসারকে বলে, সরি স্যার, আপনি এত সময় আপনার পাওয়ার দেখিয়েছিলেন, তাই এইবার আমি আমার পাওয়ার আপনাকে দেখালাম। বস্তির লোকজন আসছে, এই বিয়ে বাড়ি থেকে আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারবেন না, আর বস্তিবাসীকে নিয়ে আমরা থানাও ঘেরাও করব। দেখি আপনার কতদূর ক্ষমতা। চৈতি তখন বারবার পুলিশকে বলে, অফিসার দেখুন দেখুন ও কী সব বলছে। ঝিল বলে, সাক্ষ্য চ্যাটার্জির দেওয়া সিঁদুর এখন আমার সিঁথিতে, আইনত আমি ওর স্ত্রী, তাই আমার চোখের সামনে থেকে আমার স্বামীকে আপনারা নিয়ে যাবেন সেটা আমি হতে দেব না। প্রয়োজনে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে, তবুও আমি আমার স্বামীকে যেতে দেব না। ঝিলের কনফিডেন্স, ঝিলের কথা শুনে সাক্ষর পরিবারের অনেকেই খুব খুশি হয়, বিশেষ করে সাক্ষর ছোট কাকিমণি, ছোটকা, এমনকি সাক্ষর বাবা। প্রত্যেকে বুঝে গেছে ঝিলি পারবে সাক্ষ্যকে প্রোটেক্ট করতে। ঝিলের এত কনফিডেন্স দেখে সাক্ষর মা তিনিও বেশ অবাক। এরই মাঝে বস্তিবাসী সেখানে হাজির হয়। বিশা সবাইকে নিয়ে এসেছে। বিশা বলে, কিরে ঝিল, এখানে কি হয়েছে, কি হয়েছে বল। বিশা বেশ উত্তেজিত। ঝিল অনুমতি দিলেই এক্ষুনি এই চৈতির 12টা বাজিয়ে দেবে। কিন্তু তখনই সাক্ষ্য সবাইকে শান্ত হতে বলে। পুলিশ অফিসারও বুঝে যায় সাক্ষ্য চ্যাটার্জিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এতটা সহজ নয়। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেটস পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।